আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সাজানো গোছানো সংসার প্রতিটা নারীরই স্বপ্ন। প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে একদিন তাদের একটা ছোট্ট সংসার হবে। আর সেই সংসারটাকে নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে। কোনো কোনো নারীর সেই স্বপ্নগুলো খুব সহজেই অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্নগুলো পূরণ হতে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। পারিবারিক অনেক ঝড়-ঝঞ্ঝা পাড়ি দিতে হয়। তবে যদি ধৈর্য ধরে পড়ে থাকেন তাহলে আল্লাহ অবশ্যই একদিন প্রত্যেকটা নারীরই সেই স্বপ্নগুলো পূরণ করে দেন। আর প্রত্যেকটা নারীর স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হোক, আমি সবসময় সেই প্রত্যাশাই করি। কারণ অনেক দিন ধরে মনের মধ্যে লালন করা এক একটা শখ এবং স্বপ্ন যখন পূরণ হয়ে যায়, তখন যে কি আনন্দ আর কি মানসিক শান্তি লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমাদের প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা মেয়েরই উচিত একজন নারী হয়ে অন্য একজন নারীর স্বপ্ন পূরণে তাদের হাতে হাত রেখে, তাদের কাঁধে কাঁধ রেখে, তাদের মনের ভাষাগুলো বুঝে তাদেরকে সহযোগিতা করা। তো আজকের ভিডিওর শুরুতে আমরা অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি। তারপর আমি এখানে আমার বড় ২ বাচ্চার স্কুলের টিফিনটা রেডি করে দিলাম। এরপর বড় ছেলেকে নিয়ে আমরা একসাথেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। ছেলে ওর স্কুলে চলে গিয়েছিল আর আমি আমার কলেজে চলে গিয়েছিলাম। তো আজকে আমার অফিস ১২ টায় ছুটি হয়ে গেছে। কারণ আজকে কলেজে অনার্সের ফাইনাল পরীক্ষা ছিল। যেদিন কলেজে অনার্সের ফাইনাল পরীক্ষা থাকে, সেদিন যেসব শিক্ষকদের ডিউটি থাকে তারাই শুধু কলেজে থেকে যান। আর ১২টা পর্যন্ত ক্লাস হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। তো আমার যেহেতু আজকে পরীক্ষার ডিউটি ছিল না, তাই আমি ১২টায় বাসায় চলে এসেছি। আর কলেজ থেকে আমার বাসাটা একেবারেই কাছে, সেজন্য খুব তাড়াতাড়ি আমি বাসায় চলে এসেছিলাম। আর এসে আবার কাজে লেগে পড়লাম। সকালে আমাদের কিছুটা কাঁচা বাজার মানে টমেটো নিয়ে এসেছিল। তা এখন সেই টমেটোগুলোই আমি গোছগাছ করে নিয়েছি। আর এরপর চলে এলাম রান্না করতে। সকালবেলায় গরুর মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এখন আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে। আর সবসময় আমি যখন ডাল রান্না করি একটু বেশি পরিমাণে রান্না করি যাতে ২ দিন চলে যায়। তো গতকাল ডাল রান্না করেছিলাম, সেখান থেকে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আজকের জন্য। তো দুপুরে যখন খাবো তখন ফ্রিজ থেকে ডালটা বের করে গরম করে নেব। এখন চলে আসলাম ভিডিওর মূল বিষয়ে। তো আমরা যারা ভাড়া বাসায় থাকি চাইলেও আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে অনেক বড় বাসা নিয়ে থাকতে পারি না। আবার চাইলেও ভাড়া বাসার জায়গা কমতি থাকার কারণে পছন্দ মতো ফার্নিচারগুলো গুছিয়েও রাখতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাসার রুমের সাইজ অনুযায়ী বাধ্য হয়ে ফার্নিচারগুলো সেট করতে হয়। আর আমার বাসাটা এমনিতেও খুবই ছোট। ২ টা বেডরুম আর একটা ছোট্ট ডাইনিং রুম। এই তো আপনাদের সাথে কথা বলার মাঝখানে আমি কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এখন আমি চলে আসলাম আমার ছোট্ট বাসার ছোট্ট একটা বেডরুমে। এই যে দেখুন, এটা আমার বাসার একটা বেডরুম। মানে এটাকে আমি সামনের রুম হিসেবে ব্যবহার করি। এই রুমটার মধ্যে ২ টা দরজা। একটা বাহিরে বের হওয়ার দরজা আর একটা ভিতরে রুমে যাওয়ার দরজা। তো এই ছোট্ট রুমটার মধ্যেই দেখুন আমি এখানে একটা খাট সেট করেছি। তারপর এই রুমের মধ্যে আমি সোফাগুলো সেট করেছি। এরপর এই যে এখানে একটা ছোট্ট মিনি ক্যাবিনেট সেট করেছি। শু ক্যাবিনেটও দিয়েছি। আর দিয়েছি ছোট্ট একটা আইপিএস ক্যাবিনেট। রুমটা ছোট্ট হলেও আমি কিন্তু এর মধ্যে সবকিছু আমার সামর্থ্য অনুযায়ী এবং জায়গা যতটুকু আছে সেই মাপ অনুযায়ী কিন্তু সবকিছুই সেট করে নিয়েছি।
তো এখানে যে খাটটা এখন দেখছেন, এই খাটটা কিন্তু আগে এত বড় খাট ছিল না। আগে এখানে আরো ছোট্ট একটা খাট ছিল। তো আমার ছোট বাবু হওয়ার পর আমি আরো একটু বড় করে এই খাটটা বানিয়ে নিয়েছিলাম। তো আগের খাটটা ছিল আমার ৫ ফিট বাই ৭ ফিট। আর এখন এই খাটটা হচ্ছে ৬ ফিট বাই ৭ ফিট। তো এই যে ১ ফিট খাট বাড়ানোর কারণে আমার পুরো রুমের ফার্নিচারগুলো কিন্তু চেঞ্জ করতে হয়েছে। যেমন এখানে আমার আগে ৫ সিটের সোফা ছিল। এই খাটের কারণে আমার এখানে সিঙ্গেল ১ সিটের যে সোফাটা সেটা আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। তো ওই সোফাটা আমি আমার হাসব্যান্ডের ফার্মেসির পেছনে যে একটা আলাদা রুম আছে সেখানে রেখে এসেছি। তারপরে এই খাটের জন্যই আমি সোফার সাথে যে বড় টি টেবিলটা ব্যবহার করতাম, সেটাকেও আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। এখন সাইড টি টেবিল দিয়ে আরকি এই সোফার সামনে এই টি টেবিলটা ব্যবহার করছি। তারপরে এই যে আমার বাসায় যে মিনি ক্যাবিনেটটা এখন নিয়েছি, আগে কিন্তু এখানে ৩ পাল্লার একটা ক্যাবিনেট ছিল। আসলে এই খাটটা চেঞ্জ করার কারণে সবকিছুই চেঞ্জ করতে হয়েছে। সামান্য ২ ইঞ্চি জায়গার জন্য আমাকে আমার বড় ক্যাবিনেটটাও বিক্রি করে দিতে হয়েছিল। তারপর ওই যতটুকু জায়গা ছিল, ওই জায়গার মাপ নিয়ে এখন এই মিনি ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছি আরকি। তো সবকিছু চেঞ্জ করলেও আমি কিন্তু বাসাটা ছাড়তে পারিনি। কারণ হচ্ছে এই বাসাটা আমার হাসব্যান্ডের ফার্মেসি, আমার অফিস, আমার বাচ্চাদের স্কুল সবকিছু থেকে কাছাকাছি আছে। সেজন্য ফার্নিচারগুলো চেঞ্জ করলেও বাসাটা আর চেঞ্জ করিনি। কিছুই করার ছিল না আমার। এর মধ্যে আরকি সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই বাসাটাতে আমি ৬ বছর ধরেই থাকছি। আমার যে ২য় রুমটা আছে সেখানেও আমি আমার অন্যান্য জিনিসগুলো এভাবে এই রুমে মাপ অনুযায়ী আরকি বানিয়ে নিয়ে গুছিয়ে রেখেছি। তো এখন চলে আসলাম আমার ডাইনিং রুমে। ডাইনিং রুমটাও কিন্তু একেবারেই ছোট। আর এই রুমটাতেও ৪ টা দরজা আছে মোটমাট। এখানেও বাহিরে বের হওয়ার জন্য একটা দরজা আছে, কিচেনের দরজা আছে, তারপর বাথরুমের দরজা আছে এবং বেডরুমে যাওয়ারও দরজা আছে। তো এই সবকিছু মিলিয়ে কিন্তু রুমের স্পেসটা একেবারে আরো ছোট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডাইনিং টেবিলটা রেখেছি, আমার ছেলের পড়ার টেবিলটা রেখেছি, তারপরে ফ্রিজ রেখেছি এবং ছোট্ট একটা নিসরেফও রেখেছি। আর এই হচ্ছে আমার নতুন বানানো ডাইনিং টেবিলটা। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন। আমি আগে এই টেবিলটার সাথে প্লাস্টিকের চেয়ার ব্যবহার করতাম। তো টেবিলটা আমার আগেরই বানানো ছিল কিন্তু চেয়ার বানাতে পারিনি। সেজন্য ৪ টা প্লাস্টিকের চেয়ার নিয়েছিলাম। তো এই যে আমি একটু এখন আগের টেবিলের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন ছিল আমার আগের আরকি টেবিলের লুকটা। প্লাস্টিকের চেয়ার দিয়ে ব্যবহার করতাম। তো এখন আরকি ৬ টা চেয়ার বানিয়ে নিয়েছি। কিন্তু বাসাটা ছোট হওয়ার কারণে এখন টেবিলের সাথে ৬ টা চেয়ার আমি দিতে পারছি না। ভাবছিলাম একবার দেয়ালের সাথে সেট করে দিব। কিন্তু সেখানে দিলেও এদিক দিয়ে হাঁটার জায়গাটা একেবারেই কমে যাচ্ছে। সেজন্য এখানে যে ২ টা চেয়ার আলাদা করে রেখেছি। এখন এই চেয়ারগুলো আমার হাসব্যান্ডের ফার্মেসির পেছনের রুমে রেখে আসবো। তো যখন আবার বড় বাসা নেব তখন হয়তো নিয়ে ব্যবহার করব আরকি। আর একেবারে সিম্পলের মধ্যেই আমি এই চেয়ার এবং টেবিলটা বানিয়ে নিয়েছিলাম। তো একটু আগে আমি আমার রুমের যে খাট, ক্যাবিনেট এবং সোফাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। সেগুলার সাথে ম্যাচিং করে আমি এই চেয়ারগুলোর উপরে রাউন্ডের ডিজাইনটা দিয়েছি এবং চেয়ারের মাঝখানে যে কাঠটা আছে সেটার ডিজাইনটাও দিয়েছি। তো এই সুন্দর ডাইনিং টেবিলটা বানাতে আমার মোটমাট খরচ পড়েছে ৩৫,০০০ টাকা। তো আমি যেহেতু টেবিলটা আলাদা বানিয়েছি এবং চেয়ারগুলোও আলাদা বানিয়েছি, তাই দামটাও আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সুবিধার জন্য। যারা এখনো ডাইনিং টেবিল বানাননি অথবা বানানোর প্ল্যান করছেন, আপনাদের কাজেও আসতে পারে। তো যখন টেবিলটা বানিয়েছি তখন টেবিলের দাম পড়েছিল ১৫,০০০ টাকা। আর এখন যে ৬ টা চেয়ার বানিয়েছি, এই ৬ টা চেয়ারের দাম পড়েছে ২০,০০০ টাকা। তো মোটমাট আমার ৩৫,০০০ টাকা খরচ পড়েছে। আর যখন চেয়ারগুলো বার্নিশ করেছিল তার আগে কিন্তু আমরা ওখানে
২ লিটারের মতো নিজেদের টাকা দিয়ে ফিনিশ কিনে দিয়েছি। যাতে ফিনিশটা খাওয়ালে হচ্ছে ফার্নিচারগুলোতে কখনোই পোকা ধরে না সেজন্য। আর এই টেবিল এবং চেয়ারগুলো আমি বানিয়েছি আকাশমণি মানে আকাশি কাঠ দিয়ে। এই কাঠগুলো অনেকটাই ভালো। এগুলোর মধ্যেও পোকায় ধরে না। মানে সেগুন কাঠের পরেই হচ্ছে আকাশমণি এই কাঠটা। তো আমার বাসার অন্যান্য সব ফার্নিচার গুলোই কিন্তু আমি আকাশমণি কাঠ দিয়ে বানিয়েছি এবং অনেক বছর ধরে ব্যবহার করছি। সেগুলোতে কিন্তু এখনো পোকায় ধরে না। তো আপনারা যারা ফার্নিচার বানাবেন সবসময় দোকানে নিজেদের টাকা দিয়ে ফার্নিচারগুলো বার্নিশ করার আগে ফিনিশ কিনে দিয়ে আসবেন। যদি বার্নিশ করার আগে একটু ফিনিশ খাওয়ানো হয় ফার্নিচারে তাহলে কখনোই ওই ধরনের ফার্নিচারে আরকি পোকায় ধরে না। চাকরি করে বাসায় এসে বাচ্চাদেরকে সামলে এখন আর সবকিছু তেমন একটা গুছিয়েও রাখতে পারি না। তো আমি আপাতত ডাইনিং টেবিলে এই নরমাল টেবিল ক্লথ গুলোই ব্যবহার করছি। যখন গেস্ট আসে তখন একটু চেঞ্জ করে সাজিয়ে গুছিয়ে নিই আরকি। এদিক দিয়ে আমি গতকাল কিছুটা বাসায় আলুর চিপস বানিয়েছিলাম। দেখুন আলুর চিপস গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আলুর দামটাও অনেক কম। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় বাচ্চাদের জন্য আলুর চিপস এভাবে বানিয়ে সারা বছরের জন্যই সংরক্ষণ করতে পারেন। এখন এখান থেকে আমি কিছুটা আলুর চিপস ভেজে নিচ্ছি। এভাবে বাসায় বানিয়ে আলুর চিপসগুলো সারা বছর যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তাহলে বাহিরের কেনা কেমিক্যালযুক্ত চিপসগুলো আর বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় না। এতে করে বাচ্চাদের শারীরিক সুস্থতা এবং বাচ্চাদের শারীরিক সুরক্ষাটাও ভালো থাকে। দেখুন চিপসগুলো ভাজাও খুবই সুন্দর হয়েছে এবং খুবই ক্রিসপি হয়েছে। আর আমরা এখন টমেটো সস দিয়ে কিন্তু চিপসগুলো খেতে বসে গেলাম। আর খেতে, খেতেই কিন্তু আজকের ভিডিও থেকে বিদায় নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।